আমরা লাস্ট যেখান থেকে শেষ করেছিলাম আমরা শেডিং মেকানিজম নিয়ে কথা বলতেছিলাম এবং সেখানে মোটামুটি বেসিক যে টাইপস অফ শেড 4 টাইপস অফ শেড ওপেন শেড ক্লোজ শেড সেন্টার ক্লোজ বটম ক্লোজ এইটুকু পর্যন্ত কথা হয়েছে। এইটার চাইতে বেশি ইম্পর্ট্যান্ট পার্টটা হচ্ছে শেডিং মেকানিজমের উপর ডিপেন্ড করেই বেশ কিছু লুম ডেভেলপ করা হয়েছে, শুধুমাত্র শেডিং মেকানিজমের উপর ডিপেন্ড করে। যেমন আমরা যে ট্যাপেট লুম বলতেছি, সেই ট্যাপেট লুমকে ট্যাপেট লুম কেন বলা হচ্ছে? ওই লুমে ট্যাপেট আছে এবং ওই ট্যাপেট কী কাজ করতেছে? শেডিংয়ের কাজ করতেছে। মানে শেডিংটা ট্যাপেটের মাধ্যমে হইতেছে এবং এই কারণেই ওই লুমের নাম হচ্ছে ট্যাপেট শেডিং মেকানিজম বা ট্যাপেট লুম। এই কারণে লুমের নাম হয়ে গেছে ট্যাপেট লুম। আচ্ছা, ট্যাপেটটা আসলে কি? ট্যাপেট ইজ এ টাইপ অফ ক্যাম। ট্যাপেটটা কিন্তু একটা ক্যাম, বরং ক্যামের নামটাই ট্যাপেট বা ওইটা ট্যাপেট শেপ। এই শেপটাকে আমরা বলি ট্যাপেট বলি। এরকম ডিফারেন্ট টাইপসের ক্যাম আছে। সেই ক্যাম দিয়ে মানে এখানে হচ্ছে যে এই কারণে ট্যাপেট লুমের বা ট্যাপেট শেডিং মেকানিজমের আরেকটা নাম হচ্ছে ক্যাম শেডিং মেকানিজম বা ক্যাম ড্রিভেন মেকানিজম। ট্যাপেট লুম মানে হচ্ছে যে আমি যদি বলি যে ক্যাম ড্রিভেন লুম, তাহলে সেটা ট্যাপেট লুমকেই মিন করে, কারণ ট্যাপেট নিজেই তো একটা ক্যাম। ঠিক আছে, ওকে। সো তাহলে শুধু শেডিং মেকানিজম কীভাবে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করেই লুমের নাম ডেভেলপ করা হয়েছে। ট্যাপেটের কারণে ট্যাপেট লুম, ডবির কারণে ডবি লুম, জ্যাকার্ডের কারণে জ্যাকার্ড লুম। তার মানে ডবি লুম কোনটা? যেখানে ডবি শেডিং মেকানিজম মেনটেন করা হচ্ছে, ডবির মাধ্যমে মেকানিজম হচ্ছে। জ্যাকার্ড লুম কোনটা? যেখানে জ্যাকার্ড শেডিং মেকানিজমের মাধ্যমে করা হচ্ছে। তাহলে আমাদের মোস্ট কমনলি ইউজ যে 3 ধরনের লুম, যে 3টা লুম দিয়ে আসলে পুরো ইন্ডাস্ট্রি চলতেছে, সেই 3টা লুম হচ্ছে আমার ট্যাপেট লুম, ডবি লুম, জ্যাকার্ড লুম। তাইলে সেই 3টার মেকানিজম হচ্ছে আমার ট্যাপেট শেডিং মেকানিজম, ডবি শেডিং মেকানিজম, জ্যাকার্ড শেডিং মেকানিজম। সেইটা নিয়ে আজকে আমরা একটু দেখব যে এই জিনিসটা আসলে কিভাবে হচ্ছে। একটু ইয়া থেকে দেখে আসি। Let's take a closer look at the big picture, the basic configuration of most weaving machines. The basic functions of a loom are shedding, filling insertion, beat up, and warp control. The flow of the yarn in the loom is easily seen from the illustration. The weaving process starts with the sized yarn coming off the loom beam in a single sheet or layer of yarn. The yarn then proceeds over a tension or whip roll that is designed to maintain a constant level of tension on the warp yarns throughout the entire weaving cycle. Each yarn then travels through its own drop wire that serve as stop motion detectors. If the tension drops too low, or when the yarn breaks, the metal drop wire will complete an electric circuit and the loom will stop. Next, each warp yarn then passes through its own heddle that is suspended in the harness. The heddle has an eye through which the yarn passes and allows for exact control of each yarn. The harnesses control the raising and lowering of the warp yarns. The yarns then proceed through the dents of the reed. The reed is a comb-like. স্টেপগুলো ফলো করতেছো? মানে খুব ক্লোজলি ফলো করে, কিন্তু মানে পুরো ডেমনস্ট্রেশনটা দেখানো হচ্ছে যে ইয়ার্ন পাথ ডায়াগ্রাম, যে ইয়ার্নটা কোথা থেকে কিসের মধ্য দিয়ে, কিসের ফাঁক দিয়ে কোথা থেকে কোথায় যাচ্ছে, হিল শ্যাফটের, হিল ফ্রেমের, হিল ডায়ার মধ্য দিয়ে কীভাবে যাচ্ছে, হার্নেসের মাধ্যমে কীভাবে ডিভাইড করা হচ্ছে।
beating up of the filling yarn into the body of the cloth. The point where the yarn is beaten up into the cloth is called the fell of the cloth. This is the transition point where the yarn becomes fabric. The cloth now winds over the take-up roll, sometimes called the sand roll or press roll. তাহলে ফেল অফ দ্য ক্লথে গিয়ে কিন্তু ফেব্রিকে পরিণত হইল ফেল অফ দ্য ক্লথে গিয়ে per inch in the fabric. Finally, the cloth is rolled on the cloth roll. Shedding is the process of creating a path across and through the warp yarns by raising some warp threads by their harnesses and leaving other yarns down by keeping their harnesses in the down position. There are three methods of creating a shed: cam shedding, dobby shedding, and checkered shedding. Cam shedding is the most basic of shedding motions. It uses profile cams to move the harnesses up and down. Cam looms usually have 6 to 8 harnesses. Cam looms are best suited for simple weaves like plain weaves, basic twills, and satin weaves. Pattern changes require changing the harness cams, which is a simple process. Dobby shedding uses an electronic or mechanical device to select and move individual harnesses. 28 harnesses can be used to weave complex twills, satins, small geometric figures, and pattern stripes. The jacquard head motion is the most complex shedding system. It is named after its inventor, Joseph Marie Jacquard, who developed the system in 1801 to be used on hand looms. The jacquard has advanced significantly since then, but it still works on the same principle today. Jacquard shedding exhibits control on each individual warp yarn independent of all other warp yarns. Up to 12,000 warp ends can be controlled. These systems can employ mechanical or electronic devices to actuate the warp ends. ওই যে একটু আগে যে পিকচারটা দেখলো সেই পিকচারটাই কিন্তু করা হচ্ছে ফেব্রিকের গায়ে Pattern areas can equal the width of the fabric and are almost unlimited in the length. Fabrics made on jacquard looms are normally more expensive because of their complexity and slower weaving speed. There are no harness frames on this style of loom. Each end is activated independently, being controlled by its own harness cord from the jacquard head. The harness cord is attached to a heddle, which is pulled down by a spring in most cases, but in some of the older and slower models, weights are used to pull the heddles down to achieve the pattern. ওকে, তাহলে এখানে বেসিক 3 ধরনের শেডিং সম্পর্কে একটা ধারণা দেওয়া হলো। টোটাল ইয়ার্ন পাথ ডায়াগ্রাম অ্যান্ড দেন শেডিংটা কীভাবে হচ্ছে, ট্যাপেটে কীভাবে হচ্ছে, ডবিতে কীভাবে হচ্ছে, আর ইয়াতে কীভাবে হচ্ছে। অলরেডি ট্যাপেট লুমের উপরে আমরা বেশ কয়েকদিন ধরে ল্যাব করতেছি, সেখানে দেখছো। এখন জাস্ট এখানের সাথে মিলাই নিবা। যেমন ফার্স্টেই ট্যাপেট শেডিং মেকানিজম নিয়ে আমরা যদি কথা বলি, ফার্স্টেই কথা হচ্ছে যে এখানে বলতেছি যে ট্যাপেটের মাধ্যমে কাজ হচ্ছে, এই কারণে এটার লুমের নাম হচ্ছে ট্যাপেট লুম। ওকে, আমরা মূল বেসিক ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে আসি। ট্যাপেট শেডিংয়ের প্রিন্সিপালটা তাহলে কি? প্রিন্সিপালটা হচ্ছে যে ট্যাপেটের যে মোশনটা, এই মোশনটা কী ধরনের মোশন, মানে ট্যাপেট যে ঘুরে, ট্যাপেট ঘুরে কীভাবে, হরাইজন্টালি নাকি ভার্টিক্যালি নাকি রোটেশন ওয়াইজ, নাকি মানে ট্যাপেটটা কীভাবে ঘুরে, নাকি রিসিপ্রোকেটিং মোশন, একবার এদিকে একবার এদিকে, ট্যাপেট কীভাবে রোটেশন। এই যে আমরা যে বলি আরপিএম, আরপিএম মানে কি? আচ্ছা, আরপিএম কিছু জিনিসের ক্ষেত্রে যেগুলো রোটারি মুভমেন্ট করে তাদের জন্য হচ্ছে রোটেশন পার মিনিট, আর বেসিক্যালি রেভলিউশনস পার মিনিট। আচ্ছা, এই যে রেভলিউশন বলতেছি, রেভলিউশন কার জন্য বলতেছি? ফর এক্সাম্পল আমাদের নিটিং মেশিন কীভাবে ঘুরে? এইভাবে ঘুরে, ঘূর্ণন যতবার ঘুরতেছে তার মানে প্রতি মিনিটে কয়বার ঘুরতেছে সেটা হচ্ছে তার আরপিএম। 1 মিনিটে 100 বার ঘুরলে আরপিএম 100, 1 মিনিটে যদি 50 বার ঘুরে আরপিএম 50। তাহলে এই 50 আরপিএম মানে হচ্ছে যে পার মিনিটে এটা রোটেশন হচ্ছে 50 টাইম, বা পার মিনিটে রেভলিউশন হচ্ছে 50 টাইম। এনিওয়ে,
তাহলে এইখানে ব্যাপারটা কি হয়, এখানে ট্যাপেটটা ঘুরে হচ্ছে এভাবে, ঠিক আছে? তাহলে ট্যাপেটের মোশনটা হচ্ছে রোটারি মোশন, কিন্তু এই মোশনের কারণে রডের যে মুভমেন্টটা, এটার সাথে কানেক্টিং রড যে হিল শ্যাফটকে ড্রাইভ দিচ্ছে, সেই মোশনটা কি রোটেশন, রোটারি মোশন? সেটা কি ধরনের মোশন? ইয়েস, এটা হচ্ছে রিসিপ্রোকেটিং মোশন। ওঠে নামে, ওঠে নামে, ওঠে নামে, তাই না? একইভাবে হিল শ্যাফটে ওঠে নামে, একবার এক গ্রুপ সিলেকশন পায়, আরেক গ্রুপ সিলেকশন পায়, এক গ্রুপ আপে যায়, আরেক গ্রুপ ডাউনে যায়। তাহলে মূল প্রিন্সিপালটা হচ্ছে এটাই, যে দ্য প্রিন্সিপাল অফ ট্যাপেট শেডিং মোশন কনসিস্ট ইন ইউজিং এ ট্যাপেট বাই উইচ এ রোটারি মোশন, রোটারি মোশনটা কার? ট্যাপেটের। তাহলে ট্যাপেটের রোটারি মোশনের মাধ্যমে কি হচ্ছে? দ্য অবজেক্ট ইজ প্রডিউসিং রিসিপ্রোকেটিং মোশন ইন দ্য levers and rods by sliding contact. When the rod is receive a series of lifts, then the intervals rest and in this way forming a shade which is known as tappet shading. এই তাহলে মূল মেকানিজমটা, মূল প্রিন্সিপালটা হচ্ছে এটা, সহজ কথা, যে ট্যাপেটের রোটারি মোশনটা রিসিপ্রোকেটিং মোশনে ট্রান্সফার হচ্ছে লিভার এবং রডের মাধ্যমে। ওকে, ট্যাপেট শেডিং হ্যাজ দ্য সিম্পলেস্ট ডিজাইন ক্যাপাসিটি, সবচেয়ে সিম্পলেস্ট টাইপ অফ লুম হচ্ছে ট্যাপেট লুম, এবং লুমের প্রাইসটা একটু বেশি। লুম স্পিড ট্যাপেট শেডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি, সবচেয়ে হাই স্পিডে হাই ইয়াতে রান করতে পারে ট্যাপেট লুম। বাকিগুলো যত কমপ্লেক্স ডিজাইন করতে পারে ওগুলো স্পিড অটোমেটিকলি কমে যায়, কারণ এটা তো সিম্পল ডিজাইন, সিম্পল হাই প্রোডাকশনের জন্য ব্যবহৃত হয়, আর ওগুলোর জন্য আর একটু কমপ্লেক্স প্রসেস। ট্যাপেটটা কোথায় রাখা হয়? ট্যাপেট কোথায় থাকে? মেশিনের উপরে, ডানে, বামে, নিচে, বটম শেফটে। তাহলে একদম মেশিন বরাবর নিচের দিকে ট্যাপেট প্লেস করা থাকে। গেল। ম্যাক্সিমাম নাম্বার অফ হিল শেফটস ইন ট্যাপেট শেডিং ইজ 14, 14টা হিল শেফট। এটা হচ্ছে ট্যাপেট শেডিংয়ের হায়েস্ট ক্যাপাসিটি। যেমন আমাদের এখানে কয়টা? 2টা। তো এরকম ট্যাপেট লুম এর হায়েস্ট ক্যাপাসিটি হচ্ছে 14 ফ্রেম। হ্যাঁ, তুমি চিন্তা করে দেখো, ডিজাইনের লিমিটেশন হচ্ছে 14, মানে আমি 14 রিপিট পর্যন্ত তুমি কাজ করতে পারবা। 1 আপ 1 ডাউন এরকম, শুধু 1 আপ 1 ডাউন এরকম থাকলেই তোমার, যখনই তোমার রিপিটিং ইউনিট বড় হইতে থাকবে তখনই তো তুমি আরো ইয়া করতে পারবে। হ্যাঁ, কথা বুঝতে পারছো? দেন ট্যাপেট শেডিংয়ে তাহলে স্কোপগুলো কি আসতেছে? Control of up and down movement of hill shaft is done by tappet gel. It is the simplest shading mechanism done. By using tappet shading, 8 hill shafts can be controlled at once. At a time, ওই যে কি বলা হচ্ছে যে at a time 8টা at a time উপরে উঠতে পারবে অথবা নামতে পারবে। Weavers like plain, twill, শার্টিন can be produced by tappet shading. এগুলা কিন্তু এই যে ছোট রিপিটের, অতটুকু রিপিট পর্যন্ত, বড় রিপিট হবে না। Tappet shading is the least versatile shading mechanism. ওকে, আচ্ছা, এই ট্যাপেট শেডিং আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে পজিটিভ ট্যাপেট শেডিং মেকানিজম আর একটা নেগেটিভ ট্যাপেট শেডিং মেকানিজম। আমাদের লুমটা কোনটা? আচ্ছা, তাহলে পজিটিভটা কি? পজিটিভটা হচ্ছে যে যেখানে হিল শ্যাফট ওঠে এবং নামে সরাসরি ট্যাপেটের মাধ্যমে, ঠিক আছে? সরাসরি ট্যাপেটের মাধ্যমে, ট্যাপেট আর অন্য কোনো কিছুকে ড্রাইভ দিবে, সে ওকে ড্রাইভ দিবে এবং স্প্রিং মেকানিজম থাকবে, এরকম কোনো বিষয় না। This shading provides both downward movements and upward movements to heels without the help of any additional mechanism. মানে ওইখানের যে ক্যামটা, ওইটার ক্যামটাও ডিফারেন্ট, যে ওই পজিটিভ ক্যাম্প সিস্টেম মেকানিজমে ক্যামটাই সরাসরি ক্যামের মুভমেন্টের সাথে সাথে হিল শ্যাফট সরাসরি ওঠানামা করবে, সরাসরি আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড মুভমেন্ট দিবে, এই কারণে ওইটা পজিটিভ ট্যাপেট শেডিং মেকানিজম। সো পজিটিভ ট্যাপেট শেডিং মেকানিজমের স্কিমেটিক ডায়াগ্রামটা বেসিক্যালি হচ্ছে এরকম, যে এইখানে সরাসরি ড্রাইভ দেয় এবং এইটার এই মুভমেন্টের মাধ্যমে সরাসরি হিল শ্যাফট আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট করে। এটা রোটেট করতেছে, সাথে সাথে এদিকে স্লাইড বরাবর রোটেট করে ইয়া করতেছে। অলরেডি ইয়াগুলোর নাম সহ সব কিছু দিয়ে দেওয়া আছে। সো আমরা যখন এক্সপেরিমেন্ট করি তখন পজিটিভ ট্যাপেট শেডিং মেকানিজমের জন্য আলাদা এক্সপেরিমেন্ট করি, নেগেটিভ ট্যাপেট শেডিংয়ের জন্য আলাদা এক্সপেরিমেন্ট করি। খুব কম জায়গায় আছে যেখানে ওই ট্যাপেট লুমের আবার আলাদা আলাদা মেকানিজমের সব, একটাতে এই মেকানিজম থাকলে তো আর ওই মেকানিজম থাকবে না। তো কেউ কি ট্যাপেট লুমও 2টার আগে নাকি, যে শুধু ওই মেকানিজম দেখার জন্য না। সো এগুলো অনেক কিছুই আছে যেগুলো আমাদের এই কারণে এইভাবে দেখতে হয়, যে ফিজিক্যালি সব মেশিন তো আর ফিজিক্যালি দেখার সুযোগ হয় না। ওকে, পজিটিভ ট্যাপেট শেডিং মেকানিজম, সেটার ইয়াটা দেখবো আমরা, ভিডিওটা দেখবো। নেগেটিভটাও দেখে আসি। নেগেটিভটাও আমরা দেখছি অলরেডি। এখানে হচ্ছে যে ট্র্যাডেল লিভার থাকে, আছে না আমাদের? সেই ট্র্যাডেল লিভারটাকে কে প্রেস করতেছে? ট্যাপেট মুভ করতেছে, ট্যাপেট ড্রাইভ দিতেছে। বাট ডো নট গাইড ইট ব্যাক টু মুভ আপ, whereas the
পজিটিভ ট্যাপেট যেভাবে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট দেয় সেরকম ডিরেক্ট মুভমেন্টে দিতে পারতেছে না। ইন নেগেটিভ ট্যাপেট শেডিং মেকানিজম আইদার রেজিং অর লোয়ারিং অফ হিল শ্যাফট ইজ ডান বাই দ্য moment of tappet and other motion. Raising and lowering is carried out by some other mechanism like reversing spring or dead weights. ঠিক আছে, যে আমার এ শুধু রোটারি মোশন করতেছে কিন্তু ওঠানো এবং নামানোর কাজটা সরাসরি ট্যাপেট করতেছে না। যেখানে সরাসরি করে সেটা তো পজিটিভ, আর এখানে সরাসরি করতেছে না, বাই দ্য হেল্প অফ অ্যাডিশনাল মেকানিজম, এবং অনেক ক্ষেত্রে স্প্রিং বা ডেড ওয়েট থাকতেছে, সেই কারণে এটা নেগেটিভ। এই যে এই কারণে এই ফিগারটা এটা পজিটিভ ট্যাপেটের এক্সপেরিমেন্টেও তো দিয়ে দেওয়া যাবে। পজিটিভ ট্যাপেট শেডিং দিয়া ফিগার একটাই, মানে একটা ফিগার পাইলে তো সেটাই পৃথিবীর যত জায়গায় ট্যাপেট আছে, ট্যাপেট শেডিং আছে, সব জায়গায় ওইটাই লেগে যাবে, কারণ গুগলে সার্চ দিলে পাওয়া গেলে যেটা পাওয়া গেল সেটাই। আচ্ছা, ওকে, তাহলে এই দুইটা ট্যাপেট শেডিং আমরা একটু দেখে আসি। এটা হ্যাঁ, এর আগেও একবার দেখাইছি, ছোট্ট জাস্ট এই কানেক্টিং লিভারে সরাসরি সে ওঠানামা করতেছে। হ্যাঁ হ্যাঁ, এবং ট্যাপেট দেখতেও অন্যরকম দেখতে পারতেছো। এগুলো এটা দেখাইছিলাম আমরা। This is a view of the negative tappet shedding. Here you can see that the bottom shaft turns the two tappets এই যে in দেখো, clockwise direction. এ ড্রাইভ দিতেছে এ কে, ঠিক আছে, এবং এইটা হচ্ছে এইটার সাথে কানেক্টেড। সো এই ট্যাপেটের সাথে তো আর এইগুলা কানেক্টেড না, ঠিক আছে। এই কারণেই নেগেটিভ ট্যাপেট শেডিং মেকানিজম, যে এইখানে এই যে ওয়েট মেকানিজম, ডেড ওয়েট মেকানিজম এই রোটেশনে হেল্প করতেছে। ওকে, আমরা ডবি শেডিংটা দেখে আসি ভিডিওটা, তারপরে ডবির এটা একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডও আছে। Which was a very important technical revolution. I'm talking from Sunnybank Mills in Faisal on the outskirts of Leeds. It was built in 1829 by a group of village weavers, and one of those weavers was one of my ancestors, and we've been connected as a family with wool textile weaving in West Yorkshire for hundreds of years. কোন জামানার কথা বলতেছো বুঝছো? 1829। One of the more common types of loom and used throughout the world. এবং এ জানে বা ওই ফ্যামিলির দেখা বলতে পারতেছে, ওর বাচ্চারা তো বলতেও পারবে না, অথচ ওদের ঘরেই আছে এগুলা। And in fact, it was on one of these very looms that I learned to weave. The dobbing mechanism, which sits on top of the loom, allows the weaver to control shafts, which will then create different types. এই যে নিজের হাতে ইয়াটা বানাইতেছে, প্যাটার্ন হুইলটা বানাইতেছে। The weaver could only weave a very simple weave structure known as a plain weave, which would basically be one up. ওই যে ট্যাপেট লুম হচ্ছে বেসিক্যালি প্লেন উইভ করতে পারতেছে। When the body came, that allowed them to do 2 threads up at a time for any number, and through various different combinations, the weavers be able to create a myriad of different
weaves and not be restricted to a simple plain weave fabric. When designing the cloth, one has to consider what the cloth is going to look like and what function it's going to serve, and the designer will look at trends that are going on in fashion at the time, if it's going to be a fashion item, and it's through a combination of their creativity using the colours of the warp and the weft, the different yarns in fabric, and the way that they interlace the weave that will create a unique fabric. But the fabric was formed, so they've also got to be aware of the fact that it will be worn as a garment or be used on a settee, or what the final use is going to be. So they'll also consider which weave is most appropriate for the final use. And it's through a combination of their creativity and their technical skill that you end up with a satisfying final design. When learning to use Adobe, your creativity is allowed to flow. You're no longer restrained by a simple structure of plain weave. You can try a myriad of different weave structures, twiddles, cords, bamphias, herringbones. The list goes on and on. It really does open up a completely different world when you can use Adobe. সো ডবিলুমের আরও প্র্যাকটিক্যাল ভিডিও আছে, সেটা গ্রুপে দিয়ে দিব, ওই যে স্টাডি অন ডবিলুম যেটা। ওকে, তাহলে ডবি শেডিং মেকানিজমে মূল কাজটা তাহলে কে করতেছে? ডবি। ডবিটা কোথায় থাকতেছে? নিচে, উপরে। ডবি ইজ প্লেসড অন দ্য টপ অফ দ্য মেশিন, ঠিক আছে? আচ্ছা, সো ডবি থাকতেছে উপরে। সো ডবি ইজ এ শেডিং ডিভাইস দ্যাট ইজ প্লেসড অন দ্য টপ অফ এ উইভিং লুম টু প্রডিউস ফিগার প্যাটার্নস। প্যাটার্ন মেকানিজমের মাধ্যমে কন্টিনিউয়াস রোটেট করতেছে, প্যাটার্ন সিলেকশন হচ্ছে। সেই প্যাটার্ন সিলেকশনের মাধ্যমে ফার্স্ট যেই ইনোভেশন বা যেই রেভলিউশনের মাধ্যমে ডিজাইনের রেভলিউশন আসে, যেই লুমটা তৈরি হয় সেটা হচ্ছে ডবি লুম। কারণ ট্যাপেট লুমে আমার ক্যাপাসিটি খুব কম ছিল এবং সেটা প্যাটার্ন মেকানিজম না, ওইখানে কোনো সিলেকশন মেকানিজম নাই। দ্য কস্ট অফ ডবি শেডিং ইজ লেস দেন ট্যাপেট শেডিং। উইভিং লুম ডবি ইজ প্লেসড নর্মালি অ্যাবাভ দ্য লুম। লুম স্পিড ইজ লোয়ার দেন ট্যাপেট শেডিং, কারণ বলছি ট্যাপেটের সবচেয়ে হাই স্পিডে মুভ করতে পারে ট্যাপেট শেডিং, এবং হাই স্পিডে যেহেতু মুভ করতে পারে প্রোডাকশন ওখানে বেশি, তাহলে ওভারঅল প্রোডাকশন কস্ট ওখানে কম। সো আচ্ছা, স্কোপ অফ ডবি শেডিংটা কি? যে ট্যাপেটের লিমিটেশন, তাহলে ডবির যদি একই রকম হইতো তাহলে তো আর এটারে রেভলিউশন বলা যাইতো না। স্কোপ অফ ডবি ইজ লিমিটেড বিটুইন এ ট্যাপেট অ্যান্ড এ জ্যাকার্ড। এটা কি বলা হচ্ছে? যে এটা হচ্ছে ট্যাপেট এবং জ্যাকার্ডের মাঝখানে। কীরকম? দ্য নাম্বার অফ শ্যাফটস দ্যাট ক্যান বি অ্যাকুইটেড বাই ডবি ভ্যারাইজ বিটুইন 6 to 40। মানে মোটামুটি এটা হচ্ছে ইয়াতে বলা, থিওরিটিক্যালি ডবি ক্যান কন্ট্রোল 48 শ্যাফট থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যালি এটা হচ্ছে 36, ঠিক আছে? যে প্র্যাকটিক্যালি ইট কন্ট্রোল 36, তাহলে 36 হিল শ্যাফট অ্যাট এ টাইম সে কন্ট্রোল করতে পারে। তো 36 হিল শ্যাফট অ্যাট এ টাইম কন্ট্রোল করতে পারে মানে কি? তার মানে তুমি 36 পর্যন্ত রিপিট ডিজাইন করতে পারতেছো। কত বড় ডিজাইন তাহলে হয়ে যেতেছে যে ওই ডিজাইনকে ইয়া করে করে তুমি তাহলে ওইভাবে কাজ করতে পারতেছো। সো অ্যান্ড ফর কটন অ্যান্ড অ্যালাইড ফেব্রিক্স ইট ক্যান কন্ট্রোল ম্যাক্সিমাম 24 হিল শেপস। কারণ এখানে কটন ইয়ার ক্ষেত্রে তো আর আমি অত বেশি ইয়ার নিয়ে একসাথে কাজ করতে গেলে কটন তো একটু অত ব্রেক করে, একটু নাজুক, খেয়াল রাখতে হয় যাতে ঝরে না যায়। সো কোথায় এখানে ডবি পার্টটা কোথায়? কোন পার্টটাকে বলতেছি ডবি?
আচ্ছা হ্যাঁ, সো মিশন মূল ব্যাপার যেটা সবসময় খেয়াল রাখবে যে এই যে স্প্রিং মেকানিজম যখনই বলা হচ্ছে এগুলো হচ্ছে সহজে বোঝার জন্য মনে রাখবে যে তার মানে যখনই এই ধরনের ওয়েট মেকানিজম বা স্প্রিং মেকানিজম থাকতেছে তাহলে হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ মেকানিজম, যে ওইটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটার হচ্ছে যে এটা ড্রাইভিং সেই মোশনটা ইয়া করলাম। আর এখানে তো এই যে এই জোনটা যেখানে এই যে এই হচ্ছে প্যাটার্ন সিলিন্ডার, এটা মুভ করতেছে, এই যে দেখো এটা কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবে। এটা মুভ মানে যখন সিলেকশন পাইলো তখন একরকম, যখন সিলেকশন পাইলো না তখন আপ হয়ে যাবে, সিলেকশন পায় যখন এই পয়েন্টে পাবে তখন আপ, যখন এই পয়েন্টে পাবে না তারপর এটা ডাউন। এবং এইটা এই ফিলারের সাথে তাহলে আপ অ্যান্ড ডাউন হবে, এই ফিলারের আপ অ্যান্ড ডাউনের সাথে আমার এই নাইফের মুভমেন্ট হবে, এই নাইফের মুভমেন্টের সাথে সাথে হুক এদিকে এদিকে রোটেশন করবে, এইটা রোটেশনের সাথে সাথে এস লিভার ড্রাইভ হবে, এটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, এটার কানেকটেশনের কারণে এটা আপ অ্যান্ড ডাউন মুভ করবে, আর এটা এদিক থেকে ড্রাইভ দিবে, পুরোটা একসাথে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবে। এই হচ্ছে আমার আলটিমেটলি ইয়ার যে ব্যাপারটা। জ্যাকার্ডের ক্ষেত্রেও কিছুটা মিল আছে, বাট জ্যাকার্ডের ক্যাপাসিটি এবং ইয়া অনেক হাই সেই জিনিসটা। আচ্ছা এটা তো আছে, দেখলাম আমরা দেখবা। ওকে, সো আজকের পরবর্তী বা আজকের লাস্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে জ্যাকার্ড শেডিং। সো জ্যাকার্ড শেডিং আমরা লুমের নাম জানার আগেও অনেকে জ্যাকার্ড শেডিংয়ের নাম জানি, কেন জানি সেটাই কারণ আছে। মানে যখনই আমরা বুঝি যে কোনো জিনিস বেশি পপুলার বা বেশি ফেমাস, সেটা নিশ্চয়ই অকারণে না, এর পেছনে কিছু ব্যাকরণ আছে। সো অ্যাটলিস্ট মানুষ তো আর বোকা না, সো যেই জিনিস কাজ খারাপ করে সেই জিনিসই সবাই ব্যবহার করে, বিষয়টা এরকম না, বরং যেইটা সব দিক থেকে সবাই উপকৃত বেশি পেয়েছে সেটাই বেশিরভাগ প্রচলিত হয়েছে। আজকে যদি পচা সাবানের কাজ পচা মার্কেই হইতো তাহলে পচা সাবান এত 1 নম্বর সাবান হয়ে যেত না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আচ্ছা, আর হালাল সাবান হালাল বলার পরেও যদি হালাল সাবানের পারফরমেন্স খারাপ হইতো তাহলে যতই হালাল করুক সাবান টিকতো না। So jacquard is a shading device placed on the top of the loom to produce large number of patterns by using a very large number of warp threads separately by means of harness cords, hooks and needles. আমি জ্যাকার্ড শেডিং মূলত কন্ট্রোল করা হয় হার্নেস কর্ড, হুক এবং নিডলের মাধ্যমে। এবং জ্যাকার্ড শেডিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হচ্ছে আমি প্রতিটা ওয়ার্প ইয়ার্নকে আলাদা আলাদাভাবে আমি কন্ট্রোল করতে পারি, প্রতিটা ওয়ার্প ইয়ার্নের সিলেকশন আমরা আলাদা আলাদাভাবে করতে পারি, এবং সেটা 12,000 পর্যন্ত পসিবল। সো তার মানে হচ্ছে যে মানে কেউ আর কত বড় রিপিট করবে, কত বড় ডিজাইন করবে আর কি করবে, মানে এনি ডিজাইন। এই যে বললাম না যে তুমি বনভোজনে গিয়া পাহাড়, সাগর, গাছপালা, সবুজ সব কিছু ছবি একসাথে নিছো, এখন চাইতেছো সেইটা দিয়ে গেঞ্জি বানাইতে, বানাও। তোমার গেঞ্জির বহরে যদি কোথাও আসবে না তাহলে চাদর বানাও, ঠিক আছে, সেইটারে শাল বানায় তারপরে সেটা করো। আসলে তো উইভিংয়ের কথা বলতেছি আমরা, গেঞ্জির কথা তো বলতেছি না, ওইটা দিয়ে চাদরই বানানোর কথা, গেঞ্জি বানানোর কথা না। সো তোমার বেডশিট বানাও, বেডশিটে এত বড় বড় ডিজাইন কীভাবে করে, এত সুন্দর বেডশিট কীভাবে করা যায়, পর্দার ডিজাইন এত সুন্দর পর্দার ডিজাইন কীভাবে হয়, জাস্ট লাইক দিস। সো এবং পর্দা দেখলেই তো মাথা ঘুরে যায়, মানে পর্দা পছন্দ করা তো ভেরি ডিফিকাল্ট টাস্ক। দাম যদি পছন্দের ফ্যাক্টর না হইতো তাহলে জীবনেও পছন্দ করা যেত না, সবই কিনতে ইচ্ছে করে, এত সুন্দর ডিজাইন। পরে দাম দেখে মানতে হয় যে আচ্ছা ঠিক আছে এটা হবে না। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে শেডিং ডিভাইস প্লেসড অন দ্য টপ অফ দ্য লুম টু প্রডিউস লার্জ নাম্বার অফ প্যাটার্নস বাই ইউজিং এ ভেরি লার্জ নাম্বার অফ ওয়ার্প। ডিজাইন ক্যাপাসিটি ইজ ভেরি কমপ্লেক্স, মানে আনলিমিটেড capacity. Loom cost, loom speed is low. It has comparatively less production, অবশ্যই সবচেয়ে লেস, মানে ট্যাপেটের চেয়েও ডবের চেয়েও। আচ্ছা, এর স্কোপ কি? ইচ ওয়ার্প ইয়ার্ন ক্যান বি কন্ট্রোল ডিফারেন্টলি অ্যাট এনি পিক। মানে বিষয়টা অনেকটা ওই যে আমাদের নিটিংয়েও এরকম মেশিন আছে যেটাকে আমরা অটো স্ট্রাইপ মেশিন বলি বা ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ মেশিন বলি, সার্কুলার নিটিং মেশিন। কিন্তু এই মেশিনগুলোকে অটো স্ট্রাইপ বা ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ বলার কারণ হচ্ছে যে আমরা মানে প্রত্যেকটা ইয়ার্নকে নিটিংয়ের প্রত্যেকটা ইয়ার্নকে আমরা ইন্ডিভিজুয়ালি ফিঙ্গার দ্বারা সিলেকশন করা যায়। মানে আমি কম্পিউটারে আমাদের ওইটার মনিটর থাকে, সেই মনিটরের মধ্যে প্রোগ্রাম করে দেওয়া যায়, মানে
লাইক দিস, যে প্রোগ্রাম করে দিয়ে আমি সেখানে জাস্ট বলে দিলাম যে ফার্স্টে এই হোয়াইট কালার, ওইখানে তো মানে অটো স্টেপ আমরা কখন ইউজ করি, যখন দেখা গেছে যে বড় রিপিটের জন্য ফিডার স্টেপে কাজ করা যাচ্ছে না, ফিডার স্টেপের রিপিট তো লিমিটেড, ওইখানেও একই কাহিনী, ওইখানে লিমিটেড রিপিট আমি ফিডার স্টেপে করতে পারতেছি। সে ফর এক্সাম্পল তুমি মানে তোমার টোটাল ইয়াতে সর্বোচ্চ কতটুকু করতে পারবা, যদি 96 ফিডারের ইয়া হয়, তার মানে তোমার সর্বোচ্চ রিপিট হইতে পারবে 96, এর বেশি তো আর হইতে পারবে না। আর 96 ফিডার না, আমাদের 252 পর্যন্ত ফিডার আছে, মাসার তাইবারের মেশিন আছে, সেগুলো করা যায়। বাট তারপরেও এর চেয়েও যখন বড় রিপিট লাগবে, বড় রিপিট মানে হচ্ছে এরকম যে সে ফর এক্সাম্পল তোমাদের এখানে তো পাবলিকও নাই, গেঞ্জিও নাই, কিছুই নাই, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, এই ধরো এই যে স্ট্রাইপগুলো দেখতেছো, এই স্ট্রাইপ কি ওর এই সেম কালারই হওয়া জরুরি? সব জায়গায় কি সেম কালার থাকে? এমনকি এই ইয়াগুলোও বড় থাকে না? তো এই ইয়াগুলো বড় থাকা মানে কি, ধরো 1 ইঞ্চিতেই তো এভারেজে 70-80টা করে ইয়ার্ন যাচ্ছে 1 ইঞ্চিতে। তো এই স্ট্রাইপ যদি বড় হয় এবং এরকম যদি 5টা কালার প্রত্যেকটা ডিফারেন্ট হয়, তাহলে বুঝতে পারো যে ধরো 25 ইঞ্চি যদি হয় আর প্রত্যেকটাই 1 ইঞ্চি যদি 80 করে থাকে, তাহলে কত বড় রিপিট লাগে? ঘটনা বুঝতেছো? তখন কি 200-250 দিয়ে খুলানো যাবে? আচ্ছা, তখন কি করতে হয়? তখন হচ্ছে যে সে ফর এক্সাম্পল এখানে 6 কালার, ঠিক আছে, 6টা কালার, এক একটা কালার এখানে হচ্ছে 100 বার করে যাবে, তাই হয়েছে না এখানে? মানে এই কালারটা মনে করো এইখানে ধরো এই কালারটা গেছে 50 বার, এই কালারটা গেছে 50 বার, কিন্তু এই একই কালার গেছে, মানে দুইটা কালারে এখানে কাজ হয়ে গেছে, দুইটা ইয়ানে কাজ হয়ে গেছে। তাহলে এই কালারটা 50, এই কালারটা 50, সেটা আমি ফিডার স্টেপে ওইভাবে ইয়ান সাজাই দিলে, প্যাকেজ সাজাই দিলেই হয়ে গেলো। সিরিয়ালে আমি সাজাই দিলাম যে আচ্ছা 1 থেকে 50 এইটা এই কালার রাখলাম, 51 থেকে ওইটা এক কালার রাখলাম। কিন্তু যখন আমার এরকম করব যে আচ্ছা ঠিক আছে এখানে 6টা কালার আছে, প্রত্যেকটা কালারেই মনে করো 100 বার করে যাবে, যে এই কালারটা 100 বার, এই কালারটা 100 বার, কারণ অতটুকু পর্যন্ত উইথ, অতটুকু পর্যন্ত ওই কালারের শুধু রিপিটেই হচ্ছে অতটুকু। এইটুকু যখন যাবে তাহলে তো আমার 600 ফিডারের মেশিন লাগবে। সিরিয়ালি যদি আমি যাইতে চাই তাহলে তো আমার 600 ফিডারের মেশিন লাগবে। শুধু মেশিন 600 ফিডার বানানোর তো মানে অনেক বড় মেশিন হয়ে গেল, শুধু সেটা না, ক্রিল লাগবে না? আমার প্যাকেজ তো রাখা লাগবে। ক্রিল তাহলে কত বড় লাগবে? ক্রিলে এত বড় ক্রিল তো তাহলে শুধু একটা মেশিনের ক্রিল দিয়েই তো এক ইন্ডাস্ট্রি লাগবে, এভাবে হয় না। এই কারণে আমরা মডার্ন মেশিন যেটা করছে সেটা হচ্ছে যে মনে করো 6টা কালার আছে, ওই 6টা কালারের জন্য 6 ফিঙ্গার, আমাদের 6 ফিঙ্গার বন্ধ মেশিন আছে। এই ফিঙ্গারকে প্রোগ্রামে সিলেকশন দেওয়া হয় যে এই হোয়াইট কালারটা এটা যাবে 100 বার, ওইটা যাবে 200 বার, এইটা যাবে 150 বার, ওইটা যাবে 120 বার। সব যে সমান সাইজ থাকে তাও তো না, ইচ্ছা মতো তুমি দিয়ে দিলা, অটোমেটিক ও ওই কালারকে অতবার করেই নিবে, ও অতবার করে নিবে, তারপরে আবার অতবার রিপিট এভাবে চলতে থাকবে। বড় রিপিটের গেঞ্জি পরবা। আচ্ছা, তাহলে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এটা ঠিক একই রকমভাবে জ্যাকার্ডের সেই সুযোগ আছে। দেন দ্য হার্নেস ইজ ইউজ ফর লোয়ারিং অ্যান্ড লিফটিং, হার্নেসের মাধ্যমে হয়। এই যে ফিগার দেখবে একটু পরে। নো হিল ফ্রেম ইজ ইউজড ইন দ্য জ্যাকার্ড শেড অর শেডিং। এখানে হিল ফ্রেমের কোনো অস্তিত্ব নাই জ্যাকার্ড শেডিংয়ে। যেমন জ্যাকার্ড শেডিংয়ের এই যে জ্যাকার্ড শেডিংয়ের পিকচারটা যদি দেখো, এখানে পুরো কম্পারিজন আকারে দেওয়া আছে। এই যে দেখো, এখানে কোনো হিল ফ্রেম দেখতেছো? হিল ফ্রেম খুঁজে পাও? ঠিক আছে, এইখানে এই যে নাইফ অ্যান্ড হুক, ঠিক আছে, এই সিলেকশন মেকানিজমের মাধ্যমে এই হচ্ছে হার্নেস কর্ড, এইগুলার শুধু মুভমেন্ট হয়। এইখানে সিলিন্ডারে এইখানে সিলেকশন, ওইটা দিয়ে কন্টিনিউয়াসলি এটা মুভমেন্ট। কোনো হিল শেপ বা কোনো ট্রেডল লিভার, কোনো ক্যাম ওই ধরনের কোনো মেকানিজমই নাই। সেই দিক থেকে বেশ ইজি এবং সিম্পল। আচ্ছা, সো সফিস্টিকেটেড বা বড় ডিজাইন করা সম্ভব। প্রত্যেকটা ওয়ারপিয়ানের জন্য আলাদা হার্নেস কর্ড লাগে। আমার মিনিমাম ফিগারিং ক্যাপাসিটি 100 থেকে শুরু করে অনেক বড় করা যায়, 1800 প্লাস পর্যন্ত ফিগারিং ক্যাপাসিটি আছে। সো এনি টাইপ অফ, অলমোস্ট এনি টাইপ অফ ফেব্রিক ক্যান বি প্রডিউসড। আচ্ছা, আমরা একটু তাহলে জ্যাকার্ড শেডিংয়ের নমুনা দেখে আসি।
ওই যে দেখো ডিজাইনটা দেখো, টোটাল ডিজাইন দেখলেই বোঝা যায় যে কোন লোমে বানানো গেছে আর কোন লোমে বানানো যায়নি। প্যাটার্ন ওয়েভ, প্লেন না। মাঝে মাঝে আলাদা আলাদা হুম। কন্ট্রোল আছে প্রত্যেকটা অফিয়ার। এটার জন্য শেডিং ট্যাবের ট্যাবের ভিন্ন হতে হবে। অবশ্যই, নাইলে তোমার ইয়ে হবে কীভাবে? না না, ট্যাপেট তো আসতেছেই না এখানে, মানে কিন্তু তোমার ওই ইয়ার্নের সিলেকশনটাই তো ডিফারেন্ট লাগবে। ওই ইয়ার্নের জন্য আলাদা, তোমার হিল শেপটা যদি চিন্তা করো আলাদা লাগবে। এই ফেব্রিকটা দেখো কি ফেব্রিক তাহলে বুঝতে পারবে। জ্যাকার্ডে না, এটা মেকানিক্যালটা দেখাচ্ছে, মানে ডিজাইনটার সাথে জ্যাকার্ড দেখাচ্ছে। এখন তো কোনো মেশিনই হাতের নেই। এই যে বিফোর 1800 হাতে কত বড় মেশিন ছিল আগে, দেখছো? এই জন্য আগে ফেব্রিক ডিজাইন করে নিতে হবে, তারপরে ওই ডিজাইন অনুযায়ী এখন সে প্যাটার্ন কার্ড তৈরি করতেছে। উপরে ওগুলো প্যাটার্ন কাটতে হবে যে ওই যে হুম। ডিজাইন মূলত কপি করতেছে, হ্যাঁ, যে ডিজাইন অনুযায়ী কোথায় সিলেকশন হবে, কোথায় হবে না, কোথায় হবে। ওইটা জাস্ট কপি করে ফেব্রিকে দিচ্ছে। এই মানে এইটা মূলত তার ডিরেকশন চেঞ্জ করতেছে। যে দুটো লাগবে প্রত্যেকবার আলাদা আলাদা পাচ্ছে, কিন্তু প্রত্যেকবারই ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর বাস এই কাজটা করতেছে ট্যাবে। এটা আচ্ছা মানে যে কোটা দরকার পড়বে না ওই কোটা প্রেস করছে ভিতরে চলে যাচ্ছে। এটা হচ্ছে অন্য কাজে ট্যাবে। ডিজাইনটা করা কতটা কঠিন। এটা ওই যে সেকশনালের মধ্যে পড়ে যাবে। এই মেশিন কেমন আছে? থাকবে না কেন, পুরনো মেশিন কত জাদুঘরে আছে, এমনকি ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটিতেও আছে। এগুলো তো তারা বরং যত্নের সাথে সংরক্ষণ করে। The perforated holes in the punch cards control the warp yarns to form the shed, thereby creating the space for the webbed yarn to weave the design on the fabric. When the card comes in contact with the rods, which connects the hooks perpendicular, the perforations in the cards make the other rods stay stationary. The other rods are pushed behind by means of spring attached, thereby letting the hook stay in its place. The stationary hooks are raised by a knife frame, which raises the respective warp yarns, forming shed for the webbed yarn to pass through, and thus the design is being woven into the fabric. যে জায়গায় হোল আছে আর যে জায়গায় হোল নাই, হোল থাকলে সেটা ইয়া করতে পারবে, আর হোল না থাকলে ইয়া করতে পারবে না, তাহলে পুরো জিনিসটি চেঞ্জ হয়ে গেলো না। এক দুই নাম্বার হচ্ছে যে ইয়ার্নের টেনশন কি একরকম থাকতেছে, তো প্লেন আর প্যাটার্নে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো মোটামুটি আমাদের তাহলে আমাদের দুইটাই দেখলাম আমরা। ফিনিশিংয়ে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের এই যে তিনটা লোম বা মেজর তিনটা শেডিং মেকানিজম, এই যে দেখো ট্যাপেট শেডিং মেকানিজম,
এই হচ্ছে ডবি শেডিং মেকানিজম, এই হচ্ছে আমার এখানে প্যাটার্ন সিলেকশনের মাধ্যমে, এই হার্নেস কর্ডের মাধ্যমে জ্যাকার্ড শেডিং মেকানিজম। তাহলে তিনটা মেকানিজমকে একদম পাশাপাশি স্কেমেটিক ডায়াগ্রাম ফিগার সহ দিয়ে দেওয়া আছে, যাতে কোনো অবস্থাতেই ভুলে যাওয়ার, ভুল হওয়ার, কনফিউজড হওয়ার কোনো ঝামেলা না থাকে। এখানে ট্যাপেট ড্রাইভ দিতেছে, এইভাবে সিলেকশন হচ্ছে। এখানে সিলিন্ডার, প্যাটার্ন সিলিন্ডার করতেছে, রোটেট করতেছে, সেখান থেকে ড্রাইভ পাচ্ছে। আর এখানে হচ্ছে যে হুক, নাইফ এবং নিডলের যে প্যাটার্ন কার্ডের সিলেকশন, তার মাধ্যমে হার্নেস কর্ডের মাধ্যমে ইন্ডিভিজুয়াল ওয়ার্ককে আমি কন্ট্রোল করতে পারতেছি, ইন্ডিভিজুয়াল সিলেকশন হচ্ছে। এটার হাইয়েস্ট ক্যাপাসিটি হচ্ছে 14 হিল শেপ পর্যন্ত 14 রিপিট, এইটার হচ্ছে 36 আর আনলিমিটেড। তাহলে এই তিনটার মধ্যে কম্প্যারিজন কি আসতেছে? তিনটার কম্প্যারিজন আসতেছে ডিজাইন ক্যাপাসিটি, এটা হবে সিম্পল, এটা হবে কমপ্লেক্স, এটা হবে ভেরি কমপ্লেক্স। ইচ্ছা মতো অনেক কঠিন ডিজাইন, বড় ডিজাইন করা যাবে। এইখানে নাম্বার 14 ম্যাক্সিমাম, এইখানে প্র্যাকটিক্যালি 36 এবং কটনের জন্য 24, আর থিওরিটিক্যালি হচ্ছে 48, বাট প্র্যাকটিক্যালি হয় না। আর এটা তো হচ্ছে থিওরিটিক্যালি এনি নাম্বার অফ ওয়ারপিয়ান। স্পিড অফ লুম এখানে ভেরি হাই, হাই, এখানে স্লো। ড্রাইভার পজিশন অফ হিল শ্যাফটটা কোথা থেকে ড্রাইভ পায়? ট্যাপেট কোথায় থাকে? এখানে বটমে, এখানে লুমের উপরে, এখানেও লুমের উপরে। এখানে ডিজাইন, ডিফারেন্ট ডিজাইন পসিবল, কিন্তু অত কমপ্লেক্স না। এখানে তার চেয়ে কমপ্লেক্স পসিবল, কস্ট অফ ফেব্রিক কস্ট লো, ফেব্রিক এক্সপেন্সিভ, ফেব্রিক হাইলি এক্সপেন্সিভ, কারণ জ্যাকার্ড ডিজাইনের মাধ্যমে অনেক কষ্ট করে তৈরি করতে। প্রোডাকশন রেট সবচেয়ে বেশি, এটার চেয়ে কম, এটার চেয়ে কম। Clear? So that's all about our 3 types of shading mechanism and all about today's class. এটা খুলে ফেলো।